শ্যামলপুর গ্রামের অবস্থাপন্ন চাষী রতন নিজের বাড়ির উঠোন দিয়ে চিন্তিত মুখে পায়চারি করছে। আজ তার ঘরে সন্তান আসার কথা। রতনের চোখে ঘুম নেই, বুকটা বারবার ধড়ফড় করছে। হে মা, আজ একটু মুখ তুলে চাও মা, আমার যেন একটা ছেলেই হয়। এই বিশাল ধান জমি, গোয়াল ভরা গরু, এসব কে দেখবে মা ছেলে না হলে? আমার বংশের বাতি জ্বালাতে, শেষ বয়সে আমার মুখে আগুন দিতে একটা ব্যাটা ছেলে বড্ড দরকার মা। তুমি আমাকে নিরাশ করো না। এমন সময় আঁতুর ঘর থেকে সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো। রতন থমকে দাঁড়াল। কিছুক্ষণ পর আঁতুর ঘর থেকে বেরিয়ে এলেন গ্রামের পুরনো দাইমা। কি হলো দাইমা, বলি এত দেরি করছো কেন? আমার ছেলে হয়েছে তো? আমার বংশের বাতি জ্বালাতে ব্যাটা ছেলে এসেছে তো? না গো রতন, ছেলে নয়, তোমার ঘর আলো করে এক ফুটফুটে লক্ষ্মী মেয়ে এসেছে গো। একেবারে যেন প্রতিমা, সবিতার মতো শান্ত মুখখানা। এমন সুন্দর মেয়ে আমি জন্মেও দেখিনি রতন। যাও, একবার মুখটা দেখে এসো, মনটা একেবারে জুড়িয়ে যাবে। মেয়ে? এ তুমি কি সর্বনাশের কথা শোনালে দাইমা? মেয়ে দিয়ে আমি কি করব? এসব কি অলক্ষণে কথা বলছো গো? ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মী এসেছে, আর তুমি এমন মুখারি করে আছো। মেয়ে কি ফেলনা নাকি? তুমি থামো তো দাইমা। মেয়ে তো পরের ঘরের ধন, কাল বিয়ে দিলে শ্বশুরবাড়ি চলে যাবে। আমার এই ভিটে মাটি, এত বড় জমিজিরের তো অনাথ হয়ে পড়বে। ঘাড়ের ওপর এক বোঝা এসে জুটল। না না, এ আমি মানতে পারছি না। ভগবান আমার সাথে বড্ড অবিচার করল দাইমা। মেয়ের জন্মের খবরে রতন একটুও খুশি হতে পারল না। রাগে আর ক্ষোভে সে সেদিন আঁতুর ঘরের দিকে পাও বাড়াল না। নিজের জন্ম দেওয়া মেয়ের মুখখানা একবার ভালো করে দেখার ইচ্ছেও তার হল না। অন্যদিকে মিটমিটো প্রদীপের আলোয় বুকের মাঝে একরত্তি মেয়েকে জড়িয়ে ধরে চোখের জল ফেলছিল রতনের স্ত্রী সবিতা। সে স্বামীর রাগের কথা খুব ভালো করেই জানত। তোর বাবা তোকে একবার দেখতেও এলো না রে মা। সে যে একটা ছেলে চেয়েছিল, আমার কপালটাই পোড়া। আজ থেকে আমি তোর নাম রাখলাম তিথি। ভগবান যেন তোকে মানুষের মতো মানুষ করে তোলার শক্তি আমাকে দেন মা। সবিতার চোখের জলে ভিজে গেল ছোট্ট তিথির গাল। জন্মের প্রথম দিন থেকেই বাবার ভালোবাসা আর আদর থেকে একেবারে বঞ্চিত হয়ে এই পৃথিবীতে নিজের যাত্রা শুরু করল ছোট্ট তিথি। ওদিকে রতনের মনে একটা ছেলে পাওয়ার জেদ আরও গভীর হয়ে বসে গেল। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। ছোট্ট তিথির বয়স এখন 5 বছর, কিন্তু সবিতার কোলে আর কোনো সন্তান এলো না। রতন ছেলের আশায় দিন দিন প্রায় পাগল হয়ে উঠছিল। আর কতকাল আমি ওই মেয়ের মুখ দেখে দিন কাটাবো? 5টা বছর কেটে গেল, তোর কোলে একটা ব্যাটা ছেলে এলো না সবিতা। আমার এই সংসারের জোয়াল এবার কে টানবে? ওগো, অমন করে বলো না। আমাদের তিথি তো একেবারে মা লক্ষ্মীর মতো। ওকেই আমরা ছেলের মতো করে মানুষ করব গো। থাম তুই। মেয়ে কখনো ছেলে হয় নাকি? গ্রামের 5 জন তো হাটে মাঠে আমাকে বাঝা বউয়ের স্বামী বলে খোঁটা দেয়। আমি আর সব সহ্য করব না। শেষমেশ গ্রামের মাতব্বরদের কথায় রতন কমলা নামের এক অল্প বয়সী মহিলাকে দ্বিতীয় বিয়ে করে ঘরে আনল। নতুন বউ ঘরে আসতেই সবিতার কপাল একেবারে পুড়ল। এই বিশাল ধান জমি, এত বড় মাটির বাড়ি, এসবের মালকিন এখন থেকে শুধু আমি। ওই সতীন আর ওর অলক্ষণে মেয়েকে যে করেই হোক এই বাড়ি থেকে তাড়াতে হবে, নইলে আমার কোনো দামই থাকবে না। কমলার 2 চোখের বিষ ছিল শান্ত স্বভাবের সবিতা আর ছোট্ট তিথি। রতনের মন জয় করে কমলা সারা দিন সবিতাকে দাসীর মতো খাটাতে শুরু করল। বলি ও বড়দি, বেলা যে দুপুর গড়িয়ে গেল, এখনো তোমার গোয়ালঘর পরিষ্কার করা হয়নি? নবাবের বেটির মতো বসে থাকলে আমার সংসারে কিন্তু দুবেলা ভাত জুটবে না বলে দিলাম। এই তো ছোট, বাসনগুলো মেজেই আমি গোয়ালঘরে যাচ্ছি। উনুনে ভাত বসানো আছে। তিথিটার বড্ড খিদে পেয়েছে তো, তাই ভাবলাম। খিদে পেয়েছে তো আমি কি করব? বসে বসে গিলতে তো সবাই পারে। আগে উঠোন ঝাড়ু দাও, গরুকে জাবনা দাও, তারপর মা মেয়ের ভাত জুটবে। মা, আমার যে বড্ড খিদে পেয়েছে মা, কাল রাত থেকেও তো পেটে কিছু পড়েনি। ওরে বাপরে, মেয়ের কথার ছিঁড়ি দেখো। যেমন মা তেমনি তার অলক্ষণে মেয়ে। যা বলছি চুপচাপ তাই করো, নইলে আজ রাতেও মা মেয়েকে উপোস করে থাকতে হবে। রতন নিজের চোখের সামনে সবিতার ওপর এই অকথ্য অত্যাচার দেখলেও টুঁ শব্দটা করত না। নতুন বউয়ের রূপে আর ছেলের আশায় সে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল। আর সবিতা নিজের আদরের মেয়ের মুখের দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলেই দিন কাটাতে লাগল।
একদিন ভর দুপুরে কমলা এক জঘন্য চক্রান্ত করল। সবিতা আর ছোট্ট তিথি তখন কাজ করছিল। কমলা চুপি চুপি ঘরে ঢুকে তার গলার ভারী সোনার হারখানা সবিতার পুরনো কাপড়ের বাক্সে লুকিয়ে রাখল। আজ এমন চাল চলব যে উনি নিজের হাতে ওই আপদগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবে। এরপর বাইরে উঠোনে এসে কমলা এমন জোরে চিৎকার জুড়ে দিল যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। ওগো, আমার কি সর্বনাশ হলো গো! আমার সাধের ভারী সোনার হারখানা চুরি হয়ে গেল গো! কে কোথায় আছো গো? কি হয়েছে ছোট বউ? অমন পাড়া মাথায় করছো কেন? ভর দুপুরে কিসের হার চুরি গেল? আর বলো না গো, আমি নিজের চোখে দেখলাম তোমার ওই প্রথম বউ আর ওর চোর মেয়ে আমার বাক্স থেকে হারখানা নিয়ে পালাচ্ছে। আমার সর্বস্ব লুটে নিল গো। এ কি বলছো ছোট? আমি তো সেই সকাল থেকে গোয়াল ঘরে গরুর গোবর ভাটছে। আমি কখন তোমার ঘরে গেলাম? ওরে বাপরে, চুরি করে আবার সাজু সাজা হচ্ছে! আমি নিজের চোখে দেখেছি ওই অলক্ষণে মেয়েকে দিয়ে হার চুরি করিয়ে তোমার ওই পুরনো ভাঙা বাক্সে লুকিয়ে রেখেছ। না গো, বিশ্বাস করো, আমরা চুরি করিনি। ছোট বউ একেবারে ডাহা মিথ্যে কথা বলছে। আমরা গরিব হতে পারি, ছেঁড়া কাপড় পরতে পারি, কিন্তু চোর নই গো। বাবা, আমি আর মা তো গোয়াল ঘরেই ছিলাম। আমরা ছোট মায়ের ঘরে একদম যাইনি বাবা। থাম তোরা, চোরের মুখে আবার বড় বড় কথা। আমি নিজের হাতে তোদের ওই বাক্স খুঁজব। যদি হার পাই তবে আজই তোদের মজা দেখাবো। রতন রাগে ফুসফুসে উঠে সবিতার ঘরে ঢুকল। ভাঙা কাঠের বাক্সটা খুলে সব ছেঁড়া জামাকাপড় আর কাঁথা উঠোনে ছুঁড়ে ফেলে দিতেই ঝনঝন করে বেরিয়ে এলো কমলার সেই ভারী সোনার হার। এই তো হার, এই যে তোর চুরির প্রমাণ। তুই যেমন ডাকাত তা তো আমি জানতাম না। হে ভগবান, এ কোন পরীক্ষায় ফেললে আমাকে? কে আমার বাক্সে এই হার রেখে এলো গো? আমার যে মরণ ছাড়া আর কোনো গতি নেই। চুরির অপবাদে সবিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, আর কমলা নিজের জয় দেখে মুচকি মুচকি হাসতে লাগল। বাক্সের ভেতর থেকে সোনার হার বেরোতেই রতনের রাগের বাঁধ একেবারে ভেঙে গেল। এদিকে খাঁ খাঁ দুপুর, মাথার উপর সূর্য যেন আগুন ঝরাচ্ছে, কাঠ ফাটা রোদ চারদিকে। উঠোনের মাঝে দাঁড়িয়ে সবিতা তখন ভয়ে থরথর করে কাঁপছে। চুপ কর চোর কোথাকার! বাক্সে হাড় পাওয়া গেছে আবার মুখে তর্ক! ছেলের জন্ম তো দিতে পারিসনি, উল্টে নিজের মেয়েকে চুরি করা শিখিয়েছিস। এই শিক্ষাই দিয়েছিস তুই? বের হ আমার বাড়ি থেকে! ওগো, আমাকে আর আমার মেয়েকে তাড়িয়ে দিও না। আমরা কোথায় যাব এই ভর দুপুরে? বাইরে যে কাঠ ফাটা রোদ গো। ওগো, তুমি আর দেরি করো না, আজ এই আপদগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়াও, নইলে এরা কাল আমাদের ভাতের হাঁড়িও চুরি করে পালাবে। তোদের মতো চোরকে আমি আর এক বেলাও অন্ন দেব না। এই ভিটে মাটিতে তোদের আর এক মুহূর্তও জায়গা হবে না। হে মা, তুমি এর বিচার করো মা। বিনা দোষে আজ আমাকে আর আমার এই একরত্তি মেয়েকে এমন কাঠ ফাটা রোদে পথে বসতে হলো। যাও যাও, এবার রাস্তার ধারে গিয়ে গাছতলায় বসে চুরি বিদ্যে ফলাওগে। আমার চোখের সামনে থেকে দূর হও, নইলে আমি ঝাঁটা মেরে বিদে করব। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোরা। আজকের পর থেকে তোদের অলক্ষণে মুখ যেন আমি না দেখি। বেরো বলছি। চল মা তিথি, যে বাড়িতে বাপ নিজের পেটের মেয়ে আর বউকে চোর অপবাদ দিয়ে তাড়ায়, সে বাড়িতে আর এক দণ্ডও থাকব না। ভগবান একদিন ঠিক সব সত্যি বিচার করবেন। রতন সবিতার কোনো কথাই শুনল না। সবিতা তার ছোট্ট মেয়ে তিথিকে নিয়ে কাঁদতে কাঁদতে ভর দুপুরের সেই প্রখর রোদের মাঝে চরম ক্লান্তি মাথায় নিয়ে সেই বাড়ি থেকে চিরকালের মতো বেরিয়ে গেল। আর কমলা দাঁড়িয়ে নিজের জয় দেখে কুটিল হাসে হাসতে লাগল। খাঁ খাঁ রোদ আর গরমে ঘামে ভিজে একেবারে একসা হয়ে সবিতা আর ছোট্ট তিথি হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে তারা এসে দাঁড়াল সবিতার বাপের বাড়ির দরজায়। নিজের আপন দাদা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই তাদের। দাদা, ও দাদা, এই ভর দুপুরে আমি আর আমার একরত্তি মেয়েটা যে একেবারে নিরুপায় হয়ে এলাম গো। কিরে, সবিতা নাকি? তোর এই অবস্থা কেন রে বোন? সাথে তিথিমাও যে একেবারে গরমে হাঁসফাঁস করছে। তিথির বাবা আমাদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে দাদা। ছোট বউয়ের ভারী সোনার হার চুরির মিথ্যে অপবাদ দিয়ে আমাদের পথে বসিয়েছে। কটা দিন আমাদের একটু তোমার বাড়িতে থাকতে দেবে দাদা? কোনো একটু ব্যবস্থা করতে পারলেই আমরা চলে যাব। বলে ও ঠাকুরজি, নিজের স্বামী তাড়িয়ে দিয়েছে বলে কি ভর দুপুরে এসে আমাদের ঘাড়ে এসে পড়বে? আমাদের নিজেদেরই অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়, তার ওপর আবার চুরির অপবাদ নিয়ে এসেছো?
এমন কথা বলো না বৌদি, আমি তোমার ঘরের কোনো কিছুতে হাত দেব না, তোমার ভাতেও ভাগ বসাবো ভাবনা, শুধু উঠোনের এক কোণায় পড়ে থাকব। রোদ লেগে তিথিটার মুখটা একেবারে শুকিয়ে গেছে গো। ঢং দেখে আর বাঁচি না, কাল গায়ের লোক জানলে আমাদেরও তো এক ঘরে করবে। ওগো, তুমি কি চাও তোমার বোনের ওই চুরির দায় কাল গায়ের মোড়ল আমাদেরও ভিটে মাটি ছাড়া করুক? কিন্তু বউ, ও তো আমার নিজের বোন। এই কাঠফাটা রোদে ওকে তাড়িয়ে দেওয়াকে ঠিক হবে বলতো? কটা দিন না হয় পড়েই থাকলো এক কোণায়। তুমি একদম চুপ করে থাকো বলে দিলাম। তোমার রোজগারে তো এমনিতেই হাড়িতে চাল জোটে না। আমি কিচ্ছুতেই এই আপদ ঘরে রাখব না। এখানে তোমাদের জায়গা হবে না, দূর হও এখান থেকে। চল মা তিথি, যে দাদার বাড়িতে নিজের বোনের চোখের জলের কোনো দাম নেই, সেখানে আর এক মুহূর্তেও থাকব না। পেটের ভাই যেখানে মুখ ফিরিয়ে নেয়, সেখানে আর কার কাছে হাত পাতব রে? বৌদির নিষ্ঠুর কথায় আর নিজের দাদার এমন নীরবতায় সবিতার বুকটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। এক বুক কষ্ট আর চোখের জল নিয়ে সবিতা আবার সেই প্রখর রোদের মাঝেই নিজের মেয়েকে নিয়ে অজানা পথের দিকে নেমে পড়ল। দিনের আলো থাকতে থাকতেই সে তার ছোট্ট মেয়ে তিথিকে নিয়ে হাঁটতে হাঁটতে সোজা এক গভীর জঙ্গলে চলে এলো। চারদিকে শুধু বড় বড় জংলি গাছ আর ঘন ঝোপঝাড়। মা, আমরা কোথায় থাকব? এখানে তো অনেক বড় বড় গাছ, আর ভেতর থেকে কেমন যেন আওয়াজ আসছে। আমার বড্ড ভয় করছে মা। ভয় পাস না মা, ভগবান আছেন আমাদের সাথে। আপন মানুষ যখন মুখ ফিরিয়ে নেয়, তখন এই মাটির পৃথিবী আর বনের গাছপালাই তো গরিবের আসল আপনজন হয় রে মা। কিন্তু মা, আমাদের তো কোনো মাথা গোজার ঠাঁই নেই। আমার যে খুব খিদে পেয়েছে মা। তুই একদম চিন্তা করিস না তিথিমা, আমি তোর জন্যে জঙ্গল থেকে ফল এনে দেব। মারে, ওই দেখ কত শুকনো ডালপালা আর কলাপাতা পড়ে আছে। চল, আমরা দুজনে মিলে জঙ্গল থেকে কাঠ আর পাতা জোগাড় করে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানাই। আমাদের একটা নিজেদের বাড়ি হবে? হ্যাঁ রে মা, আমাদের নিজেদের বাড়ি হবে, যেখান থেকে কেউ আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে না। আমি বনের ফলমূল পেড়ে আনব, তাই খেয়ে আমরা দুজনে মিলেমিশে থাকব। মা ও মেয়ে দুজনে মিলে সারা দিন ধরে হাড় ভাঙা খাটুনি খাটল। জঙ্গল থেকে শুকনো কাঠ, বাঁশের কঞ্চি আর বড় বড় কলাপাতা জোগাড় করে তারা বনের এক ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানালো। মা, দেখো দেখো, আমাদের ঘরটা কত সুন্দর হয়েছে, তাই না? এখানে আমরা খুব শান্তিতে থাকব মা। পেটের খিদেকে বশ মানিয়ে বনের ফল মূল খেয়ে আর ঝর্ণার জল পান করে মা ও মেয়ের সেই গভীর জঙ্গলেই এক নতুন সংসার শুরু হলো। দুঃখের হলেও এটাই ছিল তাদের নিজেদের এক শান্তির ঠিকানা। জঙ্গলের বুকে ছোট্ট কুঁড়েঘর বানিয়ে মা ও মেয়ের কয়েকটা দিন কেটে গেছে। কিন্তু শুধু বনের ফলমূল আর ঝর্ণার জল খেয়ে শরীর কতদিন টেকে। একদিন দুপুরে কুঁড়েঘরের ভেতর বসে ছোট্ট তিথি মায়ের মুখের দিকে তাকিয়ে খুব করুণ সুরে বলে উঠল, শুধু এই বনের ফলমূল খেয়ে আমরা আর কতদিন থাকব মা? আমার যে রোজ বড্ড পেট জ্বালা করে। আমার একটু গরম ভাত খেতে ইচ্ছে করে গো মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, শুধু এই বনের ফল খেয়ে কি আর মানুষের জীবন বাঁচে? কাল রাতে তো আমার পেটে খিদে ঘুমে আসছিল না মা। সেই কবে আমরা ডাল ভাত খেয়েছিলাম। আর কয়েকটা দিন একটু কষ্ট কর তিথিমা, কোনো একটা ব্যবস্থা তো আমাদের করতেই হবে। আমি একটা কথা ভেবেছি রে। কি ব্যবস্থা করবে মা? আমাদের তো কোনো টাকা নেই, তাহলে চাল ডাল কোথা থেকে আসবে? আমি ভাবছি কাল সকাল থেকে বনের শুকনো কাঠ কেটে আটি বাঁধব, তারপর সেই কাঠের আটি নিয়ে দূরের গায়ের হাটে গিয়ে বিক্রি করে আসব। কিন্তু জঙ্গল থেকে হাটের রাস্তা তো অনেক দূর মা, আর কাঠের আটি বড্ড ভারী হয়। তুমি পারবে মা? তোমার তো কোমরে খুব ব্যথা করবে। গরিবের আবার কোমরের ব্যথারে পাগলি, ওই কাঠ বিক্রির টাকায় আমরা চাল ডাল কিনে আনব। তুই একদম চিন্তা করিস না, আমি ঠিক তোর মুখে দুমুঠো ভাত তুলে দেব। তাহলে আমিও কাল থেকে তোমার সাথে জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কুড়োবো মা। আমরা দুজনে মিলে কাঠ কুড়িয়ে হাটে যাব। না রে মা, জঙ্গল বড্ড ভয়ঙ্কর, চারদিকে কাঁটা ঝোপ আর বুনো জানোয়ার। তুই এই ছোট্ট ঘরেই সাবধানে থাকিস। না মা, আমি ঘরে একা থাকতে খুব ভয় পাবো। তাছাড়া আমি তো শুধু গাছের শুকনো ডালগুলো কুড়োবো, তাহলে তোমার কষ্ট একটু কমবে। আমি তোমার সব কথা শুনবো মা, একটুও দূরে যাব না। আচ্ছা বাবা, আচ্ছা, তুই আমার সাথেই যাবি, তবে জঙ্গলে আমার চোখের আড়াল হবি না কিন্তু। মেয়ের মুখে হাসি ফোটাতে পরদিন ভোর থেকেই সবিতা জঙ্গলের শুকনো কাঠ কাটতে শুরু করল। ছোট্ট তিথিও মায়ের সাথে কাঠ কুড়োতে হাত লাগাল।
মা আর মেয়ে মিলে সেই কাঠের আঁটি বয়ে নিয়ে গিয়ে হাটে বিক্রি করে চাল ডাল কিনে আনল। অনেক দিন পর ভাঙা উনুনে ভাতের হাঁড়ি চড়ল। এভাবেই কাঠ কেটে চলতে লাগলো মা মেয়ের সংসার। দেখতে দেখতে জঙ্গলের বুকে বেশ কয়েকটা বছর কেটে গেল। ছোট্ট তিথি এখন একটু বড় হয়েছে। একদিন খুব ভোরে সূর্য ওঠার আগেই তিথি জঙ্গলের ভেতর শুকনো কাঠ কুড়োতে বেরিয়েছিল। চারদিকে নাম না জানা পাখির ডাক আর শিশির ভেজা পাতা। আজ বড্ড শিশির পড়েছে গো, এই ভিজে কাঠগুলো উনুনে তো জ্বলতেই চাইবে না। যাই, ওই বড় শিমুল গাছটার তলায় দেখি, ওখানে বোধহয় ভালো শুকনো ডালপাড়া পাবো। এই কাঠগুলো নিয়ে যাই, মা তাড়াতাড়ি উনুন ধরাবে। হঠাৎ একটা অদ্ভুত ছটফটানির শব্দে তিথির কান খাড়া হয়ে গেল। শব্দটা আসছিল একটু দূরের একটা ঘন কাটা ঝোপের দিক থেকে। ওমা, কিসের শব্দ রে বাবা? ওই কাটা ঝোপের ভেতর কে অমন করে ডানা ঝাপটাচ্ছে? কোনো বুনো জানোয়ার নয় তো? তিথি ভয় পেলেও কৌতূহল সামলাতে না পেরে পা টিপে টিপে ঝোপের কাছে এগিয়ে গেল। উঁকি মেরেই সে দেখল একটা বড় জংলি কাঁটা ঝোপের মাঝে একটা কালো কাক আষ্টে পিষ্টে আটকে গিয়ে ডানা ঝাপটাচ্ছে। আহারে বেচারা কাক, তুই এই বড় কাঁটার ভেতর কি করে ঢুকলি রে? তোর তো ডানা দুটো একেবারে কাঁটায় বেঁধে গেছে। কাকটা যন্ত্রণায় ছটফট করছিল আর তিথির দিকে করুণ চোখে তাকাচ্ছিল। তিথির মনটা একেবারে কেঁদে উঠল। সে নিজের কথা আর ভাবল না। তুই একদম ভয় পাস না কাক, আমি তোকে ঠিক বের করে আনব। তুই একটু শান্ত হ, বেশি ছটফট করিস না, নইলে কাঁটা আরও বেশি করে ফুটে যাবে। দাঁড়া, আমি তোকে এক্ষুনি বের করছি। নিজের প্রাণের আর হাতের মায়া না করে তিথি দুই হাত দিয়ে সেই শক্ত জংলি কাঁটা দুই দিকে ফাঁক করতে লাগল। উফ, কি জোর ফুটে গেল রে কাঁটাটা! খুব জ্বলছে গো, কিন্তু তোর তো আমার চেয়েও বেশি কষ্ট হচ্ছে। একটু সবুর কর, এই তো আমি ডালটা সরিয়ে দিয়েছি। নে, এবার বেরিয়ে আয়। তিথি খুব সাবধানে কাঁটা সরিয়ে কাকটিকে মুক্ত করল। কাকটি কাঁটা থেকে মুক্ত হয়ে মাটিতে পড়তেই এক অদ্ভুত ঘটনা ঘটল। চারদিকটা হঠাৎ আলোয় ভরে উঠল। এক তীব্র মায়াবী সোনালি আলোর ঝলকানিতে তিথির চোখ ধাঁধিয়ে গেল। সে দেখল সেই কাকটি আর নেই, তার জায়গায় দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দর পরী। ওমা, এ কি কাণ্ড! তুমি কে গো দিদি? ওই কাকটা কোথায় গেল? ভয় পাস না মেয়ে, আমিই সেই কাক যাকে তুই এইমাত্র জংলি কাঁটা থেকে বাঁচালি। আমি এক পরী। তুমি পড়ি, কিন্তু তুমি অমন কালো কাক হয়ে এই ঘন কাটা ঝোপের ভেতর আটকেছিলে কেন? অনেক ধন্যবাদ মেয়ে। এক মায়াবী রাক্ষসের ভয়ঙ্কর অভিশাপে আমি এই ঘোর জঙ্গলে কাক হয়ে আটকেছিলাম। সে বলেছিল কোনো নিষ্পাপ মানুষ নিজের জীবনের মায়া ত্যাগ করে নিঃস্বার্থভাবে আমাকে বাঁচালে তবেই আমি এই অভিশাপ থেকে মুক্তি পাব। তুই আজ আমাকে বাঁচিয়েছিস, বল তুই কি বর চাস? আমার তো কিছু চাই না পড়ি দিদি, আমি আর আমার মা এই বনে কাঠ কেটে বাজারে বিক্রি করি আর সেই টাকায় আমাদের সংসার চলে। আমরা এখানে খুব ভালোই আছি। তবে আমার মা খুব কষ্ট করে গো, দিনরাত হাড় ভাঙা খাটুনি খেটে আমার মুখে অন্ন তুলে দেয় আর আমাকে বুকে আগলে রাখে। তুমি আমার মায়ের সব কষ্ট দূর করে দাও। তোর এই নিঃস্বার্থ দয়ায় আমি বড্ড মুগ্ধ হলাম রে। তুই নিজের জন্য কিছুই চাইলি না, তাই তোকে আমি এই জঙ্গলের এক গুপ্ত রহস্য বলছি। এই বনের একদম গভীরে, যেখানে সূর্যের আলো মায়াবী রূপ নেয়, সেখানে এক সঞ্জীবনী ঝর্ণা বইছে। আর ঠিক তার পাশেই রয়েছে এক প্রাচীন অমৃত সঞ্জীবনী গাছ। সেই গাছে টকটকে লাল রঙের উজ্জ্বল ফল ধরে। ওই জাদুকরি গাছের ফল আর ঝর্ণার জল একসাথে কাউকে খাওয়ালে তার যে কোনো কঠিন রোগ নিমেষের মধ্যে সেরে যায়। তুই এই ফল আর জল দিয়ে গরিব, দুঃখী আর অসুস্থ মানুষের সেবা করিস। এই কথা বলে এক ঝলক আলোর সাথে পরী হাওয়ায় মিলিয়ে গেল। তিথি পরীর এই কথা শুনে খুব খুশি হল এবং সে আবার কাঠ কুড়োতে লাগল। জাদুকরি ফল আর জলের সন্ধান পাওয়ার পর দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেল। তিথি একদিন সকালে জঙ্গলে কাঠ কুড়োতে গেছে। সেই পথ দিয়েই যাচ্ছিলেন রাজার মন্ত্রীমশাই। তিনি এক বিশেষ জড়িবুটি খুঁজতে এই গভীর জঙ্গলে এসেছিলেন। মন্ত্রীমশাই, আপনি আর কতটা পথ হাঁটবেন? আপনার তো বড্ড ঘাম দিচ্ছে। মহারাজার জন্য ওই জড়িমুটি আমাকে পেতেই হবে, কিন্তু হঠাৎ আমার শরীরটা এমন কাঁপছে কেন? বুকের ভেতরটা যে বড্ড খামচে ধরছে রে। এই কথা বলতে বলতেই মন্ত্রী মশাই হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। দারোয়ান ভয়ে দিশেহারা হয়ে পড়ল।
ওরে বাবা, মন্ত্রী মশাই রে, কি হলো? কে কোথায় আছো? একটু সাহায্য করো, ওনার যে জ্ঞান নেই। তিথি তখন পাশেই কাঠ কুড়োচ্ছিল। দারোয়ানের এই চিৎকার শুনতে পেয়ে সে দৌড়ে সেখানে ছুটে এলো। কি হয়েছে ওনার? কে আপনারা? উনি এমনভাবে মাটিতে পড়ে আছেন কেন? ওরে মা, ইনি হলেন আমাদের রাজ্যের মন্ত্রী মশাই। তুমি কি কাউকে ডেকে আনতে পারবে? ওনার যে বড় কষ্ট হচ্ছে। মন্ত্রী মশাই, রাজপ্রাসাদ ছেড়ে আপনারা এই ঘোর জঙ্গলে কি করছেন? এক বিশেষ জড়িবুটি খুঁজতে আমরা এই গভীর জঙ্গলে এসেছিলাম মা। কিন্তু ওনার তো মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, চোখ দুটো উল্টে যাচ্ছে যে। হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে উনি অজ্ঞান হয়ে পড়লেন। ওনার যে শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে মা। তুমি কি আশেপাশের কোনো বদ্যিকে চেনো? বদ্যি? এই গভীর জঙ্গলে বদ্যি কোথায় পাবো? এখানে তো শুধু আমি আর আমার মা একটা ভাঙা কুঁড়ে ঘরে থাকি, আশেপাশে তো কেউ নেই। হে ভগবান, তাহলে আমি এখন কি করব? মন্ত্রী মশাইকে সুস্থভাবে রাজপ্রাসাদে নিয়ে না যেতে পারলে আমি রাজা মশাইকে গিয়ে কি জবাব দেব? আপনি অমন করে কাঁদবেন না, দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিন। ভাবার আর সময় নেই মা, ওনার শরীর যে একেবারে ঠান্ডা হয়ে আসছে। দারোয়ানের মুখে এই কথা শুনে তিথির হঠাৎ সেই জাদুকরি পরী আর তার আশীর্বাদের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, মনে পড়েছে। আপনি একদম ভয় পাবেন না, ওনার কিচ্ছু হবে না। ওনাকে বাঁচানোর উপায় আমার জানা আছে। আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। আপনারা এখানেই অপেক্ষা করুন। তাহলে আর দেরি করো না মা, তুমি এক্ষুনি যাও। ওনার যে নাড়ি ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আমি যাব আর আসব। আপনি ওনার মাথার কাছে বসে একটু হাওয়া করুন আর ওনাকে জাগিয়ে রাখার চেষ্টা করুন। তুমি তাড়াতাড়ি এসো মা, ভগবান তোমার ভালো করুন। এই বলে তিথি আর এক মুহূর্তও দেরি করল না। সে এক ছুটে বনের গভীরে সেই গুপ্ত ঝর্ণার কাছে চলে গেল। সেখান থেকে ঝর্ণার জল আর জাদুকরি গাছের সেই লাল ফল নিয়ে এসে পরম যত্নে মন্ত্রী মশাইকে খাইয়ে দিল। জল পেটে পড়তেই এক আশ্চর্য ঘটনা ঘটল। মন্ত্রী মশাইয়ের বুকের ব্যথা নিমেষের মধ্যে গায়েব হয়ে গেল, আর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে বসলেন। মা, তুই আজ সাক্ষাৎ ভগবানের মতো এসে আমার প্রাণ বাঁচালি। এই নে, আমার তরফ থেকে সামান্য কিছু সোনার মোহর, তুই এটা রাখ মা। তিথি মোহরগুলো নিয়ে সোজা নিজের কুঁড়ে ঘরে ফিরে এলো। তিথি, এত সোনার মোহর তুই কোথায় পেলি মা? মা, আজ আমি জঙ্গলে রাজার মন্ত্রীমশাইকে বাঁচিয়েছি। এই মোহরগুলো উনিই আমাকে দিয়েছেন। কিন্তু মা, তুই ওনাকে বাঁচালি কিভাবে? তিথি মাকে সব খুলে বলে। মেয়ের কথা শুনে সবিতা একেবারে অবাক হয়ে যায়। তার চোখে মুখে খুশি ফুটে ওঠে। এই ঘটনারই কিছু মাস পর হঠাৎ একদিন রাজপ্রাসাদে এক চরম বিপত্তি ঘটল। মহারাজের শরীরে এক অজানা এবং অত্যন্ত গুরুতর অসুখ বাসা বাঁধল। সারা শরীরে অসহ্য যন্ত্রণায় রাজামশাই একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন। তিনি এতটাই দুর্বল হয়ে পড়লেন যে বিছানায় শুয়ে একটি কথা বলার মতো শক্তি বা জ্ঞান তার রইল না। শুধু ব্যথায় মাঝে মাঝে নিস্তেজ গলায় কোঁকাতে লাগলেন। রাজ্যের বড় বড় রাজবৈদ্যরা মাসের পর মাস ধরে চিকিৎসা চালিয়েও মহারাজের এই কঠিন অসুখ সারাতে পারলেন না। প্রাসাদের চারদিকে নেমে এলো ঘোর শোকের ছায়া। মহারাজের শিয়রে বসে রানীমা দিনরাত চোখের জল ফেলতে লাগলেন। রানীমা, আমাকে ক্ষমা করবেন। আমি আমার সমস্ত পুঁথি ঘেটে দেখেছি, নারীর গতি এমন অদ্ভুতভাবে কমে যেতে আমি আমার এত বছরের চিকিৎসায় কখনো দেখিনি। মহারাজের শরীর যেন ভেতর থেকে একেবারে শুকিয়ে যাচ্ছে। বৈদ্যমশাই, আপনি এত বড় বড় শাস্ত্র পড়েছেন, এত বড় বড় পুঁথি ঘেটেছেন, তবে মহারাজের এই অসুখ সারাতে পারছেন না কেন? বিশ্বাস করুন রানীমা, আমি কাল সারারাত জেগে 8 রকম দুর্লভ শেকড় আর হিমালয়ের কস্তুরি দিয়ে বিশেষ ওষুধ বানিয়েছিলাম। আজ সকালে সেই মহামূল্যবান ওষুধ মহারাজকে সেবন করানো হয়েছে, কিন্তু ওনার শরীর কোনো ওষুধেই সাড়া দিচ্ছে না। তাহলে কাজ হচ্ছে না কেন বৈদ্যমশাই? কাল রাতেও তো মহারাজের শ্বাস কিছুটা স্বাভাবিক ছিল, কিন্তু আজ তো ওনার সারা শরীর একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারা কি কিছুই বুঝতে পারছেন না? মহারাজের এই ব্যাধি সাধারণ কোনো ব্যাধি নয় রানীমা। আমার 40 বছরের চিকিৎসা বিদ্যা আজ মহারাজের শয্যার পাশে এসে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। এ আপনি কি অলক্ষণে কথা বলছেন বৈদ্যমশাই? মহারাজকে ছাড়া এই রাজ্য যে অনাথ হয়ে যাবে। আপনি আরেকটু চেষ্টা করুন, নতুন কোনো ওষুধ তৈরি করুন। আপনার কাছে তো কোনো জড়িবুটির অভাব নেই। আমি বড় অসহায় রানীমা। আমি একজন বৈদ্য হয়ে
রোগীকে এমন তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে পারছি না। রাজ্যের আর কোনো বৈদ্যের কাছে এর চিকিৎসা নেই। আমার সমস্ত বিদ্যা, আমার জ্ঞান আজ ফুরিয়ে গেছে। এখন একমাত্র ভগবানই ওনাকে বাঁচাতে পারেন। তাহলে কি আমার মহারাজ আর কোনো দিন সুস্থ হয়ে উঠবেন না? এই বিশাল রাজ্য কি এবার অনাথ হয়ে যাবে? কে এই সিংহাসনে বসবে? আপনি একটা কিছু করুন বৈদ্যমশাই, আমার যে বুক ফেটে যাচ্ছে। রাজবৈদ্যের মুখে এমন চরম হতাশার কথা শুনে রানীমা প্রায় পাগলের মতো কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় মহারাজের কক্ষের দরজায় এসে দাঁড়ালেন রাজ্যের প্রধানমন্ত্রী মশাই। মহারাজের এমন শোচনীয় অবস্থা আর নীরব নিথর শরীর দেখে তারও দুচোখ জলে ভরে উঠল। রানীমা, আপনি অমন করে ভেঙে পড়বেন না, অধৈর্য হবেন না রানীমা। মন্ত্রী মশাই, আপনি মহারাজের অবস্থা নিজের চোখে দেখুন। ওনার যে আর কিছুই অবশিষ্ট নেই। বৈদ্যমশাইরা সব আশা ছেড়ে দিয়েছেন। রাজবৈদ্য, আপনার ঝুলিতে কি সত্যি আর কোনো জড়িবুটি বা ওষুধের সন্ধান নেই? না মন্ত্রীমশাই, আমি আমার সাধ্যমতো সব করেছি। আমার বিদ্যা, আমার ওষুধ সব শেষ। এখন শুধু সময়ের অপেক্ষা। তাহলে আপনি আপনার বিদ্যা নিয়ে এবার সরে দাঁড়ান। রানীমা, আপনি আর কাঁদবেন না। আমার মনে হয় মহারাজকে বাঁচানোর শেষ একটা উপায় এখনও আমাদের হাতে আছে। কি উপায় মন্ত্রী মশাই? কোথায় গেলে মহারাজ সুস্থ হবেন? কোন দেবালয়ে পুজো দিতে হবে? আপনি শুধু একবার হুকুম করুন, আমি আমার রাজ্যের সব ধন সম্পদ সেখানে ঢেলে দেব। ধন সম্পদ লাগবে না রানীমা। আজ থেকে বেশ কয়েক মাস আগে বিশেষ এক জড়িবুটি খুঁজতে গিয়ে আমি ঘোর জঙ্গলে গিয়েছিলাম। সেই জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে আমি মৃত্যুর কোলে ঢলে পড়ছিলাম। আমার দারোয়ান যখন ভয়ে দিশেহারা, ঠিক তখন এক মেয়ে আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। সত্যি বলছেন মন্ত্রী মশাই? হ্যাঁ রানীমা, আমি নিজে তার প্রমাণ। আমার দৃঢ় বিশ্বাস সেই দেবী কন্যার হাতের ছোঁয়ায় আমাদের মহারাজও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। তাহলে আপনি আর এক মুহূর্তও বিলম্ব করবেন না। যে করেই হোক সেই মেয়েকে আমাদের রাজপ্রাসাদে নিয়ে আসুন। তার কাছে আমার মহারাজের প্রাণ ভিক্ষা চান। আপনি আজই যাত্রা করুন। আমি এক্ষুনি যাচ্ছি রানীমা। আমি নিজে গিয়ে তাকে সসম্মানে এই প্রাসাদে নিয়ে আসব। মহারাজকে সুস্থ করে তোলার দায়িত্ব এবার আমার। কাল বিলম্ব না করে মন্ত্রীমশাই রাজ্যের একদল সৈন্য নিয়ে সেই গভীর জঙ্গলের আশ্রমের দিকে রওনা দিলেন। মহারাজের প্রাণ বাঁচাতে এখন সেই জঙ্গলের মেয়ে তিথিই তাদের শেষ ভরসা। তারা সেই জঙ্গলে তিথির কুঁড়েঘরের সামনে এসে পৌঁছালেন। মা তিথি, আমাদের মহারাজ আজ কঠিন ব্যাধিতে মরণ শয্যায়। অনেক বড় বড় বদ্যি ডেকেও কোনো লাভ হয়নি। আমার আজ তোমার কথা খুব মনে পড়ল মা। তুমি তো একদিন এই জঙ্গলেই আমাকে বাঁচিয়েছিলে। তুমি একবার চলো, না হলে যে এই রাজ্য অনাথ হয়ে পড়বে। চলুন মন্ত্রীমশাই, মানুষের সেবা করাই আমার পরম কাজ। মা, তুমি অনুমতি দিলে আমি এক্ষুনি রাজমহলের পথ রওনা দেব। যা মা, তোর হাতের জাদুতে রাজামশাই যেন নতুন জীবন ফিরে পান। তিথি রাজমন্ত্রীর সাথে রাজপ্রাসাদে গেল। সাথে নিয়ে গেল একটা মাটির পাত্রে সেই ঝর্ণার জল আর জাদুকরি ফল। রানীমা পাগলের মতো মহারাজার শিয়রে বসে কাঁদছিলেন। রাজার শরীর একেবারে নিস্তেজ হয়ে গেছে, শুধু নিঃশ্বাস ঢুকছে। তিথি খুব সাবধানে নিজের হাতে রাজামশাইকে সেই লাল ফল আর ঝর্ণার জল খাইয়ে দিল। আর সাথে সাথেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। রাজার শরীরের সব রোগ যন্ত্রণা যেন জাদুর মতো মিলিয়ে গেল, আর রাজা সম্পূর্ণ সুস্থ হয়ে এক মুহূর্তের মধ্যেই চোখ মেলে তাকালেন। ওগো, এ তো সত্যিই মা জগদম্বার আশীর্বাদ। এই মেয়েটাই আজ যমরাজের দুয়ার থেকে তোমাকে ফিরিয়ে আনলো। মা তিথি, তুই তো সামান্য মেয়ে নস, তুই সাক্ষাৎ মা ভগবতী। আমার প্রাণ বাঁচিয়ে তুই আজ এই রাজ্যকে রক্ষা করলি। বল মা, তুই কি চাস? আমার তো কিছুই চাই না মহারাজ। আপনি সুস্থ হয়েছেন, এর চেয়ে বড় পাওনা আমার আর কি হতে পারে? মহারাজা তিথির এমন নিঃস্বার্থ ভক্তি দেখে বড্ড খুশি হলেন। তিনি তিথিকে রাজকোষ থেকে প্রচুর সোনা দানা মণিমুক্ত উপহার দিলেন এবং তাকে রাজ্যের প্রধান রাজবৈদ্য সম্মানে ভূষিত করলেন। সেই দিন থেকে তিথি একজন সুদক্ষ বদ্যির মতো সবার অসুখ সারতে শুরু করল। এভাবেই জঙ্গলের অসুস্থ পশু পাখি থেকে শুরু করে আশেপাশের গায়ের রুগ্ন মানুষ তিথির কাছে ছুটে আসতে লাগল। তিথির দেওয়া জাদুকরি ফল আর ঝর্ণার জলে পঙ্গুর লাঠি ফেলে হেঁটে বেড়াতে লাগল, আর মরণাপন্ন রোগী নতুন জীবন পেল।
দেখতে দেখতে তিথির নাম পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষজন এসে কৃতজ্ঞতা জানিয়ে সোনাদানা দিয়ে যেতে লাগল। সেই ধনে তারা তাদের কুঁড়েঘরের জায়গায় অনেক সুন্দর একটি বাড়ি তৈরি করল, আর এভাবেই মা মেয়ের সব অভাব দূর হল। অন্যদিকে শ্যামলপুরের সেই অহংকারী রতনের জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। যার এত দেমাগ, ভগবান তার সব অহংকার চূর্ণ করে দিলেন। ছোট বউ কমলার কোলে কোনো সন্তান হল না, উল্টে রতনের শরীরে বাসা বাঁধল এক ভয়ঙ্কর ও ছোঁয়াচে চর্মরোগ। ইস, কি দুর্গন্ধ বেরোচ্ছে গো তোমার গা থেকে। এই মানুষের সাথে আমি এক ঘরে থাকবো না বাপু, আমার নিজেরও তো জানের মায়া আছে। ও ছোট বউ, আমাকে এমন করে ফেলে দিস না। আমার সারা গা যে বড্ড জ্বলছে, একটু নিম পাতা সেদ্ধ করে আমার ঘায়ে লাগিয়ে দে না বউ। আমার খেয়ে দে আর কোনো কাজ নেই নাকি? তোমার ওই ছোঁয়াচে রোগ ঘাটতে গেলে আমারও এই ব্যামো ধরবে। আমি পারবো না বাপু, আমার কপালটাই পোড়া যে তোমার মতো এক রোগীর পাল্লাই পড়েছিলাম। রতনের এই অসহায় অবস্থা দেখে স্বার্থপর কমলা এক গভীর রাতে চরম বিশ্বাসঘাতকতা করল। রতনের জমানো সমস্ত গয়না, সিন্দুকের টাকা আর জমির দলিলপত্র পুটলিতে বেঁধে সে রতনকে ফেলে চিরকালের মতো পালিয়ে গেল। ভোরের বেলা রতনের জ্ঞান ফিরতে সে ব্যথায় কাতরাতে লাগল। আহ, কি কষ্ট! গাটা যে একেবারে পুড়ে যাচ্ছে গো। কেউ আমাকে একটু জল দাও। কমলা, ও কমলা, তুই কোথায় গেলি? এক ঘটি জল দে না বউ। ফাঁকা ঘরে রতনের ডাক শোনার মতো কেউ ছিল না। সে বুঝতে পারল, যার মোহে পড়ে সে নিজের লক্ষ্মী বউ আর মেয়েকে তাড়িয়েছিল, সেই ছোট বউ আজ পালিয়েছে। কর্মফল যে কতটা নির্মম হতে পারে রতন আজ হাড়ে হাড়ে টের পেল। সর্বস্ব হারিয়ে রতন একেবারে ভিখারির মতো পথে পথে ঘুরতে লাগল। গ্রামের লোক ছোঁয়াচে রোগের ভয়ে তাকে তাড়িয়ে দিল, কেউ এক ঘটি জলও দিল না। ঘুরতে ঘুরতে একদিন সে নিজের অজান্তেই সেই গভীর জঙ্গলের ধারে তিথির বাড়ির সামনে এসে ধুলোয় লুটিয়ে পড়ল। মা, ও মা, তাড়াতাড়ি এদিকে এসো। দেখো, একজন ভিখারি আমাদের দরজায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। আহারে, দাঁড়া, আমি দেখছি। এ কি, এ যে তোর বাবা! ওগো, তোমার এই দশা কি করে হলো? জল, একটু জল। কে তোমরা? সবিতা, তিথি, তোমরা? ভগবান আমাকে আমার পাপের চরম শাস্তি দিয়েছেন রে। তোমার এ কি হাল হয়েছে? আমি অন্ধ হয়ে গেছিলাম গো। ছেলের আশায় আমার ঘরের লক্ষ্মী মেয়েকে ভর দুপুরে তাড়িয়ে দিয়েছিলাম। আজ আমি এই ছোঁয়াচে চর্মরোগ নিয়ে পথের ভিখারি, আর ওই ডাইনি কমলাও আমার সব লুটে নিয়ে আমাকে ফেলে পালিয়েছে। আমি বড্ড পাপী। বাবা, তুমি আমাদের মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলে ঠিকই, কিন্তু আমি তো তোমারই পেটের মেয়ে। আমি কি আমার জন্মদাতা বাবাকে এই অবস্থায় কষ্ট পেতে দিতে পারি? তুমি একদম ভেবো না, আমি তোমায় সুস্থ করে তুলব। তিথি দেরি না করে সেই জাদুকরি গাছের লাল ফল আর সঞ্জীবনী ঝর্ণার জল নিয়ে এসে পরম যত্নে বাবাকে খাইয়ে দিল। এই অলৌকিক ওষুধ পেটে পড়তেই নিমিষের মধ্যে রতনের সমস্ত রোগ হাওয়ায় মিলিয়ে গেল। রতন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে বসল। আমাকে ক্ষমা করে দে মা তিথি। আমি আজ বুঝতে পেরেছি ছেলে আর মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই। 10টা ছেলেও যে কাজ করতে পারে না, তুই এক মেয়ে হয়ে আজ তাই করে দেখালি। নিজের ভুল যখন বুঝতে পেরেছ, তখন ভগবানও তোমায় ক্ষমা করে দেবেন। এরপর রতন তার চরম ভুল বুঝতে পেরে নিজের স্ত্রী ও মেয়ের কাছে ক্ষমা চেয়ে সেই জঙ্গলের বাড়িতেই থেকে গেল। তিথি তার মায়ের ভালোবাসা ও পরীর দেওয়া জাদুকরী ক্ষমতা নিয়ে সারা জীবন অসহায় মানুষের সেবা করে গেল, আর তারা সবাই মিলে সেই জঙ্গলের বুকেই এক নতুন স্বর্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। বন্ধুরা, তোমরাও কি চাও আমাদের গপ্পর চরিত্রগুলো তোমাদের নামেই হোক? তাহলে চটপট কমেন্টে জানাও আজকের গপ্পটা কেমন লাগলো, আর সাথে নিজের নামটা লিখে দিও। কে জানে, হয়তো তুমিই হতে পারো আমাদের পরের গপ্পের মেন ক্যারেক্টার। আর এই গপ্পটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার নামের গপ্পগুলো খুব সহজেই দেখতে পাও। টাটা।